কিতামত মতন আপনি আফা কিতামত মতন মজাটার টাইমে আগিয়া দিল ওই টানের লাগিয়া সুস্থ হইল নয় আম গেল সালা গেল বেশি খাইতে গিয়া বাদে অল্পেল্লা গলো পাইল না আফা বুঝছেন নি বিষয়টা ভাবি কই কিতারে কইতে এরকম সিলটি ভাষায় আমি কই বুঝছো না কথাটা। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের বিষয় এই মুহূর্তের তাজা খবর হচ্ছে এবার ডক্টর ইউনূসের পতন ঘটাতে পল্লী বিদ্যুতের গোপন চক্রান্ত। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের পতন ঘটাতে পল্লী বিদ্যুতের নতুন চক্রান্ত ফাঁস। আমিরুল মোমিনিন মানিক ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কিতামত মতন আপনি আফা কিতামত মতন মজাটার টাইমে আগিয়া দিল ওই টানের লাগিয়া সুস্থ হইল নয় আম গেল সালা গেল বেশি খাইতে গিয়া বাদে অল্পেল্লা গলো পাইল না আফা বুঝছেন নি বিষয়টা ভাবি কই কিতারে কইতে এরকম সিলটি ভাষায় আমি কই বুঝছো না কথাটা কইছে বেশি খাইতে গিয়া অল্পের নাগাল পায় নাই। দেখেন আনসার ভাইরা, আমার সাথে আপনাদের রাগ করার কিছু নেই। আমার ইনবক্সে অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন, আমি দেখেছি। আমি বরাবরই বলি আপনাদের আন্দোলনটা যৌক্তিক, কিন্তু টাইমিংটা রং টাইমিং ছিল। আপনারা দেখছেন সারা বাংলাদেশের অবস্থা। তো এখন ফাইনালি কি হচ্ছে দেখছেন, খবর পান নাই, এবার একে একে খবর নিতে থাকেন। আজকে আমরা দেখলাম যে গতকালকের ঘটনার জেরে আনসাররা গুলি চালিয়েছে। আমাদের প্রথম সারির গণমাধ্যমগুলো এই তথ্য বলছে। পাশাপাশি প্রথম ধাপে তারা অনেকটা গুন্ডামি ভাবে থাকলেও সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া, হাসনাত আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া, এরপরে আজকে সারা রাত দেখছেন তো কি হয়েছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি যখন নিউজ করছি তখনও আপনার রাজু ভাস্কর্যের সামনে সার্জিসের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, আম জনতা আছেন, তারা পাহারায় আছেন, কারণ তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা যেটা গতকালকে পাইছিলেন, মিনিমাম লেভেলে যেটা পাইছিলেন, রেস্ট প্রথা যেটা বাতিল হয়েছিল, মানে আনসার সদস্যরা যতদূর আমি জানি তারা সারা বছর চাকরিতে থাকে না, সম্ভবত 6 মাস তারা চাকরি পায়, আবার 6 মাস তারা মানে বসে থাকতে হয়। আমি একদিন বলছি যে এটা হইতে পারে না, কারণ এই মানুষগুলোর পরিবার আছে, তাদের খাওয়া দাওয়া জরুরি, সুতরাং তাদেরকে পার্মানেন্ট করা হোক। তো আজকে উপদেষ্টাদের সাথে প্রথম বৈঠকে কিন্তু সফল একটা ভূমিকা পেয়েছিল আনসার সদস্যরা। তো ভূমিকাটা পাওয়ার বিষয়টা কি ছিল, রেস্ট প্রথাটা যেটা তাদেরকে বসায় রাখতো ওইটা বাতিল, বাট তাদের দাবি ছিল জাতীয়করণ, সরকারিকরণ। আজকে পুলিশের মতন অথবা অন্যান্য যে সশস্ত্র বাহিনীগুলো আছে তাদের মতন তারা অধিকার নেওয়া, অতিরিক্ত করে সচিবালয়ে দৌড়াদৌড়ি মারামারি। এবার ফাইনাল আসেন, আজকের পরে যদি বাংলাদেশের আনসারের কোনো সদস্য কোনো জায়গায় কু করার চেষ্টা করেন, আমি তো বলি যে আনসারদের একদম হাই অথরিটিজে যারা আছে এদের মধ্যে অনেকেই আমার ধারণা ভারতের র কর্তৃক প্রভাবিত, নয়তো যে ভাইরা মাঠে আসছেন আটক হওয়ার পরে দেখছেন তো তাদের সরল বক্তব্য, গরিব মানুষ ভাই, চাকরিটার জন্য তারা গেছে, কিন্তু ওইখানে গিয়ে যে স্টেপ 2টা ঘটবে এটা তারা ভাবে নাই। এখন স্টেপ 2 ঘটে সবার জন্য ক্ষতি হয়ে গেল না। এখন কি বলা হয়েছে, সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, হাসনাত সহ 40 জন আহত হয়েছে। আর কালকে যে ঘটনা ঘটেছে এটাকে আনসার কু হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং কি আগামী দিনে, এটা মানে আজকের কথা বলে নাই, সামনের দিনগুলোতে কোনো ধরনের আনসার কুর বা অভ্যুত্থানের যদি চেষ্টা করা হয় তাহলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। একটা দিছে সার্জিস হাত ভাঙা দিবে, সে তো সরকারে নাই, সে বলতে পারে, কিন্তু সরকারে থাকা কি উপদেষ্টা আসিফ, সে বলছে যে এদের প্রত্যেকের ভয়াবহ পরিণতি আসতে যাচ্ছে। ইভেন যেই সকল আনসার সদস্যরা ছাত্রদের গায়ে হাত তুলেছে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে, গুলি চালিয়েছে, ফুটেজ আছে, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। ইভেন যতটুকু কালকে পাইছিল এটা নিয়ে ধরেন হয়তো নেগোসিয়েশন করার জন্য সামনে 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ পরে আরেকটু সুন্দরভাবে লিখিতভাবে, যেমনটা ডক্টর ইউনূস সাহেব বলছিলেন যে আপনারা লিখিতভাবে আমাদের কাছে আসবেন, আইনগত ইস্যু আছে, আমরা টেকনিক্যালি বিষয়গুলোকে সামনে আনবো। কিন্তু এখন তো আর ভাই কোনো ইস্যুই নাই। রেস্ট প্রথা যেটা বাতিল হয়েছিল এটাও কিন্তু এখন কার্যকর হবে কিনা সেটাই সন্দেহ, বোঝেন নাই, আগের জায়গাতে আছেন, আন্দোলনের সুযোগ নাই। আসিফ মাহমুদ লিখছে কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না। জুডিশিয়াল কু, পথভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে সামনে ভয়াবহ পরিণতি আপনাদের ঘটতে যাচ্ছে। তবে বর্তমানে আরেকটা খেলা শুরু হয়ে গেছে,
যাই ঘটে আওয়ামী লীগ সরকার যেমন বলতো বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত, এখন দেখেন ভাই যাই ঘটে বলা হয়ে থাকে যেটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা এগুলা করতেছে। এখন আওয়ামী লীগ কি মানে এত আনসারও হয়ে যায়, কখনো ডাকাইতের বেশে নাকি ঘুরে, কি যে ভাই কি এগুলা কিন্তু আবার সঠিক না, ঠিক আছে? এটা বেশি দিন শুনলে আবার ভাল লাগবে না। কারণ এখন বাংলাদেশে যাই ঘটতেছে ঘোরাফেরা খালি বারবার আওয়ামী লীগের কথা আসতেছে, যুবলীগের কথা আসতেছে। বাট আমার মনে হয় এখানে যেটা ঘটনাটা ঘটে একদম মাথা পর্যায়ে মাথাগুলোরই সাইজ করতে হবে। প্রত্যেকটা সেক্টরে যে মাথাগুলোতে আছে অধিকাংশই এরা ভারত কর্তৃক প্রমোটেড, ভারতের সাথে এদের কানেক্টিভিটি আছে। এমনকি আমরা যতদূর শুনেছি বিভিন্ন যে নিয়োগগুলো ছিল সেখানেও ভারতের একটা সম্মতির ইস্যু থাকতো। আমাদের কি বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে এরকম অনেক ঘটনা নাকি ঘটছে। তো এখন আপনারা কি পাইলেন, যে রেস্ট প্রথাটা পাইলেন, এটাও কোনো গ্যাজেটেড হয় নাই, বোঝেন নাই? কালকে একটা আলোচনা হয়েছিল সুন্দর, কিন্তু এরপরে যেটা করছেন এটার পরে কি এটা গ্যাজেটেড হওয়ার সুযোগ আছে? আর যদি মনে করেন আমরা মাঠে নামো 20-30 হাজার মানুষ এক হয়েছে, পোলা পাইন ঘুমাই গেছে, দেখছেন তো নমুনাটা? ত্রাণের কাজ ত্রাণ চলতেছে, কিন্তু বাটামের কাজ দেওয়া লাগলে কোনো সমস্যা হবে না। কি পাইলেন, কি অর্জন করলেন? তবে আমরা আমাদের জায়গা থেকে আবার বলি, প্রত্যেকটা আনসার ভাইয়ের যেই দাবিগুলা সঠিক, এটাকে এখন তাদের উপর গোসারসা না কইরা অন্যায় কইরা ফেলছে, তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, উস্কানিদাতাদের গ্রেপ্তার করতে হবে, সাজার মধ্যে আনতে হবে। বাট বাকি যারা গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, 6 মাস চাকরিতে থাকে, 6 মাস থাকে না, একটা পরিবার আছে প্রত্যেকটা পুরুষের, সেই জায়গা থেকে পেটের দায়ে নামছিল। তবে তারা বুঝতে পারে নাই যে এখানে সেরকম কিছু হবে। তো সামনে থেকে উপর থেকে ডাক দিলে দৌড় দিয়েন না, পরে নিজেরও বিপদে পড়বেন। হ্যাঁ, মিনিমাম যে চাকরি আছে সেটাও থাকবে না। তবে আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আনসারদের পক্ষ থেকে যে এখন একটু গোসা টাইম বা এখন একটা অস্থির সিচুয়েশন, সব কিছু একটু ঠান্ডা হলে ইনশাল্লাহ আনসার ভাইদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যেন পূরণ করা হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গত 8ই আগস্ট সন্ধ্যায় দায়িত্ব নেবার পর থেকেই নানা ধরনের সভা সমিতি সংগঠন গ্রুপ বিভিন্ন আন্দোলন শুরু করেছে। এর মধ্যে ভয়াবহ দুটি আন্দোলনের কথা বলবো। একটি হচ্ছে সংখ্যালঘুদের নামে শাহবাগ দখল করার পরিকল্পনা এবং সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত। আর গত 25শে আগস্ট 2024 মানে গতকালের ঘটনা ছিল আরো ভয়াবহ, আনসারদের ষড়যন্ত্র বাস্তবায়নের ফাঁদ। এই দুটো ফাঁদ থেকে ইতোমধ্যে ছাত্র জনতা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে নির্বিঘ্ন করেছে। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমি এই মুহূর্তে এমন একটি বিষয়ের সামনে হাজির করছি যা একেবারেই নতুন, এখনো প্রচার হয়নি, ছাত্র জনতার কাছে এখনো ছড়িয়ে যায়নি। কিন্তু এই ছোট্ট ঘটনাটি অনেক বড় আকার ধারণ করতে পারে, বিস্ফোরা হয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামগঞ্জের জন্য পল্লী বিদ্যুৎ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। আমাদের গ্রামগুলোকে নির্বিঘ্নভাবে বিদ্যুৎ সরবরাহ দিতে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা দেখছি যে গত 24শে আগস্ট 2024 তারিখে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা একটা ঘোষণা দিয়েছেন 72 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তাদের দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তারা সারা দেশে সর্বাত্মক ধর্মঘট এবং বিদ্যুৎ বন্ধ করে দেবে। এই ধরনের একটা হুমকির খবর আমরা পেয়েছি এবং সুস্পষ্টভাবেই আমাদের কাছে তথ্য এসেছে। সংবাদ মাধ্যমগুলোতে যে প্রেস বিজ্ঞপ্তি তারা পাঠিয়েছে সেখানে 3 জনের নাম উল্লেখ রয়েছে: আব্দুল হামিদ এজিএম ও সমন্বয়ক পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন। এরপরে রয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া ডিজিএম ও সমন্বয়ক পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন। এরপর আরেকজনের নাম এখানে রয়েছে প্রকৌশলী রাজন কুমার দাস এজিএম ও সমন্বয়ক পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন সংগঠন, সংস্থা এবং বিভাগকে দেখা যাচ্ছে তারা নতুন করে আন্দোলনে নামছে। প্রশ্ন হচ্ছে, একটা অভ্যুত্থানের পর
নবগঠিত সরকার যখন দেশের বিভিন্ন কিছুকে সংস্কার করার উদ্যোগ নিচ্ছে বা সংকটকালীন মুহূর্ত পার করছে, সেই সময়ে এই সমস্ত দাবি দেওয়া এবং আলটিমেটামের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা, পরবর্তীতে এই সরকারের পতন ঘটানো। এটা হচ্ছে বৃহত্তর একটা ষড়যন্ত্রের অংশ। এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বৈষম্য নিরসনে উদ্যোগ নেই, গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী, সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা। যারা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন তারা নিজেরাই বলছেন যে সারা দেশে বিদ্যুৎ বিঘ্ন হতে পারে। 72 ঘন্টার আলটিমেটাম শেষ হলে যখন এই 45,000 বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে যাবেন, কাজ থেকে বিরত রাখবেন নিজেদেরকে, তখন সারা দেশে ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। এই অবস্থার মধ্য দিয়ে তারা হয়তো ফায়দা লুটবে। আমি খানিকটা পড়তে চাই তাদের এই বিজ্ঞপ্তির, যে পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দেশের 80% অঞ্চলের প্রায় 14 কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত শাসন ও 47 বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি পাবিস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিজীবী বাস্তবায়ন এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ, নিয়মিতকরণ সহ 2 দফা দাবি আদায়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল ও গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে গত 5 মে 2024 তারিখ থেকে টানা 5 দিন কর্মবিরতির ফলশ্রুতিতে বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় একটি সমঝোতা সভা অনুষ্ঠিত হয় এবং কর্মবিরতি স্থগিত করা হয়। অতঃপর বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী 38,000 কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে দাবি পেশ করে। সন্তোষজনক ফলাফল না হওয়ায় পুনরায় 1 জুলাই 2024 তারিখ থেকে টানা 10 দিন কর্মবিরতির ফলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, 3 জন অতিরিক্ত সচিব, আরইবির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে আরেকটি সভা অনুষ্ঠিত হয় এবং আরইবি পবিস 1/8/2024 তারিখে আরইবি সমিতি এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এটা হচ্ছে তাদের আগের আন্দোলনের ধারাবাহিকতার বর্ণনা। গত 5/8/2024 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে সরকারের পতন হয়। এই সুযোগে আরইবি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্রদের আওয়ামী দালাল ট্যাগ দিয়ে নানা অপপ্রচার শুরু করে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে গত 6/8/24 তারিখে বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের আদেশ বাস্তবায়নের চাপ প্রয়োগ করে পুনরায় দপ্তরাদেশ জারি করে। ফলশ্রুতিতে 8/8/2024 খ্রিস্টাব্দ তারিখে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 22,000 কর্মকর্তা কর্মচারীর লং মার্চ টু আরইবি কর্মসূচি দেয় এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যস্থতায় মন্ত্রণালয়ের রিফর্ম কমিটির প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আরইবি 6টি সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। এখন এভাবে তারা নানা ধরনের তৎপরতা চালিয়েছে তাদের দাবি আদায়ের জন্য। সর্বশেষ গত 24শে আগস্ট 2024 তারিখে তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। মানে আজকের দিনটি শেষ হলেই 72 ঘন্টা শেষ হবে। এরপর তারা টানা কর্মবিরতিতে যাবার হুঙ্কার দিয়েছে, ঘোষণা দিয়েছে। তারা বলেছে আগামী 72 ঘন্টার মধ্যে পূর্ব ঘোষিত 2 দফা দাবি বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায্য দাবি প্রতিহত করে কর্মপরিবেশ বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত আরইবির কতিপয় উচ্ছৃঙ্খল দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি নিশ্চিতপূর্বক সঠিক ও সুষ্ঠু সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সদয় হস্তক্ষেপ এবং ছাত্র জনতার সহযোগিতা কামনা করছি। অন্যথায় সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী একযোগে স্টেশন ত্যাগপূর্বক অনির্দিষ্টকালের জন্য গণছুটি, প্রয়োজনে গণপদত্যাগ কর্মসূচি ঘোষণা করা ছাড়া গত্যন্তর থাকবে না। ফলে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হতে পারে, যার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে। এই হচ্ছে তাদের ঘোষণা।
৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে কাজ করেন, সারা দেশে বিদ্যুৎ সেবাকে নির্বিঘ্ন করতে তারা পরিশ্রম করেন। তাদের এই অবদানের কথা স্বীকার করেই বলছি, এই সময়ে যখন সারা বাংলাদেশ বন্যার দুর্যোগকে মোকাবেলা করছে, ভারত অবলীলায় বাঁধ ছেড়ে দিয়েছে। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধেরও অসংখ্য গেট খুলে দিয়েছে। এটা আজকের ঘটনা। ডুম্বুরি বাঁধের কারণে আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এখন উত্তরাঞ্চলের বিশাল বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে যাবার ভয়াবহ আশঙ্কা তৈরি হয়েছে ফারাক্কা বাঁধের গেট খুলে দেবার জন্য। একটা ক্রান্তিকাল আমরা পার করছি। নতুন সরকার, এই সরকারের এখন পর্যন্ত 1 মাস মেয়াদ পূর্ণ হয়নি। আমরা দেখলাম সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা এবং পরিকল্পিত অপপ্রচার চালানো হলো পাশের দেশ থেকে। দেশের ভেতর থেকেও একটা শ্রেণী এটা বলতে চাইলো যে গণ অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের জীবনের নিশ্চয়তা নেই। কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রী তিনি আজকে স্পষ্টভাবে বলেছেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একজন হিন্দু ভাই বোনও পালিয়ে ভারতে যাননি। এই যে স্পষ্ট বিবৃতি, এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে যায় যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের নামে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আদতে তা নয়, বরং এটা কেবলমাত্র ডক্টর ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানের সরকারকে বিপদে ফেলার একটা অপকৌশল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রাজ্ঞ এবং দূরদর্শী নির্দেশনার মাধ্যমে এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড কিন্তু ব্যর্থ হয়েছে যারা ষড়যন্ত্র করছিলেন তাদের জন্য। এখন এরপর আনসার দিয়ে একটি নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাতা হলো। সেই ঘটনা আপনারা সবাই জানেন। গতকাল সচিবালয়ের সামনে কি ঘটেছে। মধ্যরাত পর্যন্ত ছাত্র জনতা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার পর তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। এইরকম একটা মুহূর্তে সারা দেশের মানুষকে অন্ধকারে ফেলে দিতে, অন্ধকারের মধ্য দিয়ে খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধকে ছড়িয়ে দেবার জন্য এই যে পল্লী বিদ্যুৎ বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে হুঙ্কার দেওয়া হলো, মানে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, এরপরে তারা তাদের কথা অনুযায়ী যদি গণছুটি, গণপদত্যাগ বা কর্মবিরতি শুরু করে তাহলে কি অবস্থা হবে? নিঃসন্দেহে সরকার বেকায়দায় পড়বে, সরকার নাজুক হবে, সারা বাংলাদেশের মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে যাবে এবং অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যেতে পারে। তাহলে পরিস্থিতি বুঝেও কেন এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা বা যারা কলকাঠি নাড়ছেন তারা এই ধরনের কর্মসূচি দিচ্ছেন বা হুঙ্কার দিলেন? আন্দোলন তো করছিলেন এবছরের শুরু থেকে, আর 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। আগে আপনাদের দাবি দাওয়াগুলো ওই সরকার, বিগত সরকার পূরণ করেনি, বিভিন্ন সময়ে আশ্বাস দিয়েছে, তারপর আপনারা আবার আপনাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। কিন্তু এখন একটা নতুন সরকারের কাছে এই যে চাপটি দিচ্ছেন, এটা কি অনৈতিক নয়? এর পেছনে অদৃশ্য সুতো অন্যদের হাতে কি আছে না? নইলে বন্যা দুর্গতকালীন এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি দেবার মানে কি? যেখানে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, সিলেট সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। এর বাইরে আমরা দেখছি উত্তরাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা তৈরি করা হয়েছে, পরিকল্পিতভাবে গেট খুলে দেওয়া হয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে বিদ্যুৎ বিভাগের বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, তাদের তো উচিত ছিল আন্দোলনকে স্থগিত করে বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার। কিন্তু তারা তা না করে গত 24শে আগস্ট হুঙ্কার দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে দাবি আদায় করতে হবে। এতদিন তারা কোথায় ছিলেন? 16 বছর ধরে কেন আন্দোলন করেননি? 5ই আগস্টের পরে কেন তারা চূড়ান্ত দাবি আদায়ের জন্য হুঙ্কার দিচ্ছেন? এর পেছনে নিশ্চয়ই কলকাঠি আছে, এর পেছনে নিশ্চয়ই অদৃশ্য শক্তি আছে যারা সামনে আসছে না, সামনে আসছে কেবল বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সত্যি সত্যি যদি এই বিপুল সংখ্যক হাজার হাজার কর্মকর্তা কর্মচারী গণছুটিতে যায়, তাহলে সারা বাংলাদেশে বিদ্যুৎ
নির্বিঘ্ন থাকবে না, বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যাবে। এটা হলে কি ধরনের বিপত্তি তৈরি হবে একবার কি ভেবেছেন যারা এই ফাঁদে পা দিচ্ছেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাদের নেতাদের ডাকে সাড়া দিয়ে? অবিলম্বে আজকেই এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সতর্কতা অবলম্বন করা উচিত। ছাত্র জনতারও এই হুমকির বিরুদ্ধে নতুন কর্মপরিকল্পনা তৈরি করে ষড়যন্ত্রের ফাঁদকে নস্যাৎ করে দেবার উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, সামনে হয়তো আরো নতুন নতুন অনেক ধরনের আন্দোলন তৈরি করা হবে। যেমন আজকেই মানে 26শে আগস্ট 2024 তারিখে আমরা ঢাকা শহরে দেখলাম রিক্সা চালকরা একটি আন্দোলন করছেন। তাদের আন্দোলন হচ্ছে যে মেশিন চালিত রিক্সা বন্ধ করতে হবে। কয়েক হাজার রিক্সা চালক কাউরান বাজার থেকে শাহবাগে গিয়েছেন, স্লোগান দিয়ে তারা সড়ক অবরোধ করে রেখেছেন দীর্ঘ সময়। এরপর আলটিমেটাম দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি দাবি পূরণ না করা হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব। একটা নতুন সরকার, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি নতুন পরিস্থিতিতে যারা এইসব কর্মকাণ্ড করছেন, আন্দোলন করছেন, দাবি আদায়ের জন্য অনড় রয়েছেন, তারা নিঃসন্দেহে ছাত্র জনতার রক্তের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছেন। এটা একবার ভেবে দেখা উচিত। আমরা 111-এর তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। সেই সরকারের পেছনে কিন্তু সাধারণ মানুষের সমর্থন ছিল না। সেই সরকারের মূল উদ্দেশ্য ছিল দুই দল সহ বড় রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা। সেটা কিন্তু সফল হয়নি। আবার 5ই আগস্ট 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, সরকার গঠিত হয়েছে, এর পুরো মেরুদণ্ড হচ্ছে ছাত্র জনতা। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়েই এই সরকার গঠিত হয়েছে। বিভিন্ন প্রান্তরে এই সরকারের স্টেক হোল্ডার আছে। সুতরাং চাইলেই এই সরকারকে পতন করা অতটা সহজ নয়। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বাদ দিলাম পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ অন্যদের কথা। এই সরকারের অতন্দ্র প্রহরিত ছাত্র জনতাই যারা মুহূর্তেই সকল ষড়যন্ত্রকে ভেঙে দিতে পারে। সুতরাং সাবধান যারা এই ধরনের অপকর্ম করছেন, যাদের মধ্যে ন্যূনতম মানবতা নেই, যারা ন্যূনতম বিবেক ধারণ করেন না এই রকমের একটা দুর্যোগের মুহূর্তেও, তাদের প্রতি সহানুভূতি দেখানো আসলে যথার্থ নয়। সুতরাং অবিলম্বে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত এবং ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিতে হবে এখনই, কয়েক ঘন্টার মধ্যে। তাদের 72 ঘন্টার আলটিমেটাম সকাল হলেই ফুরিয়ে যাবে। সুতরাং ভেবে দেখা উচিত, যারা দায়িত্বে রয়েছেন তাদের তড়িৎ কর্মপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রকে প্রতিহত করা উচিত। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, অনেকে অনেক ধরনের কথা বলছেন। যাই হোক, তারা নানা ধরনের মতামত দেবেন, এটাই স্বাভাবিক। বন্ধুরা, আপনারা অব্যাহতভাবে আমার সঙ্গে রয়েছেন, আপনাদের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সজাগ থাকবেন, মনের মধ্যে বিপ্লবী চেতনাকে ধারণ করবেন। বিপ্লবী চেতনা মানে হচ্ছে এই, আমি মনের ইচ্ছায় সকল কথাগুলো বলতে পারবো, আমি মুখ ফুটে সাদাকে সাদা বলতে পারবো, কালোকে কালো বলতে পারবো, আমি মন খুলে এই সরকারেরও সমালোচনা করতে পারবো। কিন্তু তার মানে এই নয় সরকারের কর্মকাণ্ডকে স্তব্ধ করে দেব। স্বাধীনতারও সীমাবদ্ধতা আছে। এই রাষ্ট্র, সংবিধান এবং মানুষের মনোভাবকে যে চিন্তা, আন্দোলন এবং পদ্ধতির মাধ্যমে রুদ্ধ করে দেয়া হবে, সেটা অবশ্যই বর্জনীয়, গ্রহণযোগ্য নয়। এই কথাগুলো একবার ভাবা উচিত সবারই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি, লিখবেন। ডক্টর ইউনূসের সরকারকে পতন ঘটানোর জন্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সকল চেষ্টা ব্যর্থ করবে সৃষ্টিকর্তা ছাত্রদের দ্বারা। এটি বাস্তব, কারণ আনসারেরা তাদের আনসার কু করতে চেয়েছিল, পারেনি। ছাত্ররা একত্রিত আছে, সাথে আছে বাংলার আপামর জনসাধারণ। এই বিষয়ে মন্তব্য চাচ্ছি, লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।